হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইলের সেমিস্টার 1-এর সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পার্ট 1 ভিডিওতে আমরা সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সিলেবাসটা দেখে নেবে। সেখানে সিলেবাস এবং কত নাম্বারের প্রশ্ন হবে এবং সময় কত এবং তোমাদের সাবজেক্ট কোড কত সব কিছু এখানে উল্লেখ করা আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আজকে শুরু করব যে তোমাদের এই যে ভোকেশনাল স্কিলের যে দুটো পার্টে বিভক্ত ছিল, তোমাদের সিলেবাসটা বিভক্ত আছে যে পার্ট এ এবং পার্ট বিতে, অর্থাৎ ভোকেশনাল স্কিল এবং এমপ্লয়াবিলিটি স্কিল। এই পার্ট এতে যে ভোকেশনাল স্কিলে আমাদের 4টে অধ্যায় ছিল, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আমরা আজকে আলোচনা করব যে ইউনিট 1-এ যেটা আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমরা আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সমস্ত প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। এখানে দুটো সেশন আছে। দেখো এখানে আগের দিনেই আলোচনা করেছি যে কোনটাতে কয়টা সেশন আছে, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা করে সেশন আছে। প্রথম ইউনিটে অর্থাৎ প্রথম চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে দুটো সেশন আছে। একটা হচ্ছে বেসিক জিওমেট্রি কনস্ট্রাকশন অর্থাৎ প্রাথমিক জ্যামিতিক নির্মাণ, আর হচ্ছে সেশন 2তে হচ্ছে টুলস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের টুলস। তা আমরা চলে যাব যে এই সেশন ইউনিট 1-এ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রথম সেশনে আমরা এখানে কি প্রশ্ন আছে সেগুলো আমরা জানব। দেখো চ্যাপ্টার সেশনটার নাম হচ্ছে যে প্রাথমিক জ্যামিতিক নির্মাণ অর্থাৎ বেসিক জিওমেট্রিক কনস্ট্রাকশন। এখানে তোমাদের যে জ্যামিতির কিভাবে নির্ণয় করতে হয় সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো এখানে এই সেশন 1-এর প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণে কি আছে, ড্যাশ এর সঠিক ব্যবহারের জন্য সমতল জ্যামিতি বোঝা পূর্ব শর্ত। তাহলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে যে ইঞ্জিনিয়ারিং অঙ্কনের সঠিক ব্যবহারের জন্য সমতল জ্যামিতি বোঝা পূর্ব শর্ত। তাহলে উত্তর হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। 2 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ দ্বারা বেষ্টিত একটি সমতল চিত্র একটা ত্রিভুজ গঠন করে। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? 3টি সরল বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল চিত্র একটি ত্রিভুজ গঠন করে। তোমাদের এখানে প্রশ্নগুলো মনে হবে যেন একটু অঙ্ক কিন্তু তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবে তখন তোমাদের একটু জানা দরকার যে ত্রিভুজ জানা দরকার, চতুর্ভুজ জানা দরকার, বহুভুজ জানা দরকার, এগুলো জানা দরকার। সেই জন্য তোমাদের প্রথম চ্যাপ্টার যেহেতু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সুতরাং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে এই সমস্ত কনসেপ্টগুলো লাগবে। সেই জন্য তোমাদের এই সব প্রশ্নগুলো একটু মনে হবে যে এটা একটা কোনো জ্যামিতির অংশ। তবে দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে যে একটি স্কেলিন ত্রিভুজ অর্থাৎ স্কেলিন ট্রায়াঙ্গেল আমরা শুনেছি 3টি ড্যাশ বাহু এবং 3টি ড্যাশ দ্বারা গঠিত। দেখো এখানে দুটো শূন্যস্থান দেওয়া আছে, একটা শূন্যস্থান একটা শূন্যস্থান। তাহলে কি হবে যে একটি স্কেলিন ত্রিভুজ 3টি অসমবাহু এবং 3টি যে ড্যাশ আছে সেখানে হবে অসমকোণ দ্বারা গঠিত হয়। তাহলে 3 নম্বরের উত্তর হলো অসমবাহু এবং অসমকোণ, দুটো উত্তর হলো। তোমরা শুধু এইগুলো ইনফরমেশনগুলো একটু জেনে যাবে, যদিও সহজ, তোমরা অঙ্কতে পড়েছো, এগুলো থেকে একটা দুটো প্রশ্ন আসবেই। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে ড্যাশ দ্বারা আবদ্ধ একটা চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ আমরা আগেও জেনেছি, তবু এখানেও আমাদের জানতে হবে। তাহলে 4টি সরল বাহু দ্বারা আবদ্ধ একটি চিত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এখানে উত্তর হলো 4টি সরল বাহু। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন যে ড্যাশ বাহু বিশিষ্ট একটা চতুর্ভুজকে রম্বস বলা হয়। তাহলে এখানে রম্বস কাকে বলে? তাহলে এখানে সিম্পল ভাবে 4টি সমান বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজকে রম্বস বলা হয়। তাহলে উত্তর হলো 4টি সমান। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে ড্যাশ এর
ড্যাশ এর বেশি বাহু দ্বারা আবদ্ধ একটি সমতল চিত্রকে বহুভুজ বলা হয়। বহুভুজের ইংরেজি হচ্ছে পলিগন। তাহলে কি হবে? তাহলে উত্তর হবে চারটিরও বেশি। চারটি হলে চতুর্ভুজ হচ্ছে, চারটির বেশি হলে সেটা কি হয়ে যাবে? বহুভুজ হয়ে যাবে। চারটির বেশি বাহু দ্বারা আবদ্ধ একটি সমতলকে বলা হয় বহুভুজ। সেটা হতে পারে 5টি বাহু দ্বারা, সেটা হতে পারে 6টি বাহু দ্বারা, সেটা হতে পারে 7টি বাহু দ্বারা। এবার দেখো যে 7টি বাহু দ্বারা তাহলে সমতল চিত্রকে কি বলা হয়? তাহলে 7টি বাহু দ্বারা সমতল চিত্রকে বলা হবে সপ্তভুজ। সেই জন্য 7 নম্বর প্রশ্নটা দেখো যে ড্যাশ বাহু দ্বারা আবদ্ধ একটি সমতল চিত্রকে সপ্তভুজ বলা হয়। তাহলে 7টি বাহু দ্বারা আবদ্ধ একটি সমতল চিত্রকে সপ্তভুজ বলা হয়। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে ড্যাশ বাহু দ্বারা আবদ্ধ একটি সমতল চিত্রকে দশভুজ বলা হয়। তাহলে দশভুজ, তাহলে কয়টি বাহু হবে? 10টি বাহু হবে। তাহলে এখানে হবে 10টি বাহু দ্বারা আবদ্ধ একটি সমতল চিত্রকে দশভুজ বলা হয়। এরপরে আসবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে যে একটি জ্যামিতিক আকারের অঙ্কনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে এখানে কি হবে? অপশনগুলো দেখো, ক আছে জ্যামিতিক গঠন, খ হচ্ছে বহুভুজ পদ্ধতি, আর গ হচ্ছে কন্টুর পদ্ধতি, আর ঘ হচ্ছে উপরের কোনোটিই নয়। তাহলে বিভিন্ন জ্যামিতিক আকারে অঙ্কনের জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটা হচ্ছে পলিগন বহুভুজ পদ্ধতি। আমাদের সব ধরনেরই চিত্র লাগবে। দেখো এখানে তারপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন আছে যে একটা সমবাহু ত্রিভুজের ড্যাশ থাকে। একটা তাহলে সমবাহু ত্রিভুজের আমরা কি জানি যে 3টি বাহু এবং 3টি কোণ থাকে। তাহলে উত্তর কোনটা হবে? অপশনগুলো দেখো, ক আছে 2টি সমান বাহু এবং কোণ, খ হচ্ছে 2টি সমান বাহু এবং কোণ। আচ্ছা দুটো প্রশ্ন, এই দুটো অপশন দুটো একই হয়ে গেছে না? তাহলে এটা একটা 4টি অপশন করে নেবে। তাহলে এই অপশনটা কি করে নেবে? 4টি। এই অপশনটা হবে 4টি করে নেবে। তাহলে 4টি বাহু এবং কোণ, আর গ হচ্ছে 3টি বাহু এবং কোণ, ঘ হচ্ছে উপরের কোনোটিই নয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি থাকে? 2টি সমান বাহু ও কোণ। তাহলে যে ক হবে সঠিক উত্তর, 2টি সমান বাহু ও কোণ। সমদ্বি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান হয় এবং 2টি কোণ সমান হয়। খটা আমরা যেহেতু 4টি অপশন করে দিলাম সেজন্য খ অপশনটা হচ্ছে না। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের ড্যাশ দ্বারা গঠিত হয়। একটি সমবাহু ত্রিভুজ কি দ্বারা গঠিত হয়? সমবাহু ত্রিভুজ। অপশনগুলো দেখো যে ক অপশন আছে সমান বাহু এবং সমান কোণ, খ হচ্ছে শুধুমাত্র সমান বাহু, গ হচ্ছে শুধুমাত্র কোণ, আর ঘ হচ্ছে কোনো সমান বাহু বা কোণ নেই। তাহলে কি উত্তর হবে? তাহলে উত্তর হবে যে সমান বাহু ও সমান কোণ। সমবাহু মানে সমান বাহু এবং কোণ থাকে, সমান বাহু হয়ে গেলে তার বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। সুতরাং 3 নম্বর উত্তর হলো সমান বাহু এবং সমান কোণ। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত সমান? তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি। তাহলে অপশনগুলো দেখো, অপশন আছে ক আছে 180 ডিগ্রি, খ হচ্ছে 90 ডিগ্রি, গ হচ্ছে 360 ডিগ্রি, ঘ হচ্ছে শুধু 60 ডিগ্রি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক 180 ডিগ্রি। এগুলো আমরা 5 থেকে শিখে আসছি। একটা ত্রিভুজের 3টি অভ্যন্তরীণ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে যে 4টি সরল বাহু দ্বারা আবদ্ধ একটি চিত্রকে কি বলা হয়? 4টি সরল বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ। তাহলে প্রশ্নগুলো দেখো, অপশনগুলো দেখো, ক আছে চতুর্ভুজ, খ আছে বর্গক্ষেত্র, আর গ হচ্ছে ত্রিভুজ, আর ঘ হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো এখানে ক আছে চতুর্ভুজ আর ঘ আছে বর্গক্ষেত্র, কিন্তু এখানে 4টি বাহু সিম্পল ভাবে বলা আছে, সেজন্য আমরা এটাকে চতুর্ভুজ বলবো। কারণ খ তো বর্গক্ষেত্র, একটা চতুর্ভুজের একটা পার্ট হচ্ছে বর্গক্ষেত্র, সেজন্য আমরা বর্গক্ষেত্রটা নিলাম না, চতুর্ভুজটা নিলাম। প্রশ্নটা বলা আছে যে 4টি সরল বাহু দ্বারা আবদ্ধ একটি চিত্রকে চতুর্ভুজ বলে। যদি 4টি সমান বাহু বলতো তাহলে বলতাম বর্গক্ষেত্র। এরপরে দেখো আমরা এই সেশনে তাহলে কিছু শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ প্রশ্ন এখানে আলোচনা করলাম। তোমরা এগুলো দেখে নেবে, তোমরা ভাববে না যে এগুলো হয়তো আসবে না, কিন্তু এগুলোর মধ্যেও একটা দুটো প্রশ্ন এরকম ভাবে আসতেই পারে। যেহেতু এটা বেসিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তোমরা ড্রয়িং এর প্রাথমিক ধাপ শিখছো, সুতরাং এই জিনিসগুলো জানা দরকার আগে।
অনেক হয়তো তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো আর ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট শিখছো, সেই জন্য তোমাদের যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়ছো, তাদের এগুলো খুবই আবার এগুলো একটু খুব কঠিন মনে হবে, সেই জন্য তোমরা এগুলো একটা দেখে নেবে। এরপরে দেখো সেশন আমরা 2 প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেশন 2 এর অর্থাৎ পর্ব 2 এর টুলস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমরা আগেরটা কি করলাম, শুধু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করলাম, আমরা 2তে পড়ব টুলস, যে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে কি কি টুলস আমরা ব্যবহার করব। শূন্যস্থান পূরণ দেখো, প্রথম অপশন আছে, প্রথম অপশন হচ্ছে যে একটা অঙ্কন হলো একটি বাস্তব বস্তুর ড্যাশ প্রতিনিধিত্ব। তাহলে কি হবে, শূন্যস্থানে বসবে গ্রাফিক্যাল প্রতিনিধিত্ব। একটা বাস্তব বস্তুর একটা গ্রাফিক্যাল আমরা উপস্থাপনা দিই একটা ড্রয়িং দ্বারা। আমরা কখনো রিয়াল বস্তুকে মানে প্রকৃত বস্তুকে ধরতে পারি না, একটা গ্রাফিক্যাল উপস্থাপনা দিই। 2 নম্বর প্রশ্ন দেখো যে প্রকৌশল অঙ্কন। প্রকৌশল অঙ্কন ইংরেজি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। প্রকৌশল অঙ্কন বস্তুগুলোকে চোখের সামনে যেভাবে ড্যাশ দেখানো হয় সেভাবে চিত্র করে না। তাহলে কি হবে, শূন্যস্থানে কি বসবে, যে প্রকৌশল অঙ্কন বস্তুগুলিকে চোখের সামনে যেভাবে বস্তু সম্পর্কে দেখানো হয় সেভাবে চিত্র করে না। 3 নম্বর প্রশ্ন দেখো যে 1:1 স্কেল অর্থাৎ 1:1 স্কেল বোঝায় যে বস্তুটি ড্যাশ আকারে আঁকা হয়েছে। তাহলে কি হবে উত্তর, তাহলে শূন্যস্থানে বসবে প্রকৃত অর্থাৎ রিয়াল আকারে আঁকা হয়েছে, যে 1:1 স্কেল বোঝায়। যেমন 2:1 স্কেল আছে, 1:2 স্কেল আছে, শুধুমাত্র আমরা এখানে 1:1 স্কেল নিয়েছি, তোমরা বাকি স্কেলগুলো দেখে নেবে। তাহলে 1:1 স্কেল কি বোঝাচ্ছে, প্রকৃত আকারে আঁকা হয়েছে, এটাই বোঝানো হয় স্কেল দ্বারা। 4 নম্বর প্রশ্ন দেখো যে লুকানো রেখাগুলি এমন বৈশিষ্ট্যগুলিকে প্রতিনিধিত্ব করে যা ড্যাশ দৃশ্যে দেখা যায় না। তাহলে লুকানো রেখাগুলি এমন বৈশিষ্ট্যগুলোকে প্রতিনিধিত্ব করে যা ড্যাশের তাহলে অপশনের জায়গায় কি বসবে, বর্তমান দৃশ্যে দেখা যায় না। তাহলে উত্তর হলো বর্তমান। 5 নম্বর প্রশ্ন দেখো একটি আইসোমেট্রিক প্রক্ষেপণে অর্থাৎ প্রক্ষেপণের ইংরেজি হচ্ছে প্রজেকশন, সমস্ত ড্যাশ বরাবর সমস্ত মাত্রা ড্যাশ আকারে আঁকা হয়। তাহলে উত্তর কি হবে, তাহলে একটি আইসোমেট্রিক প্রক্ষেপণে সমস্ত মাত্রা বরাবর সমস্ত মাত্রা সত্য আকারে আঁকা হয়। দেখো 6 নম্বরের প্রশ্ন হচ্ছে যে অঙ্কন স্কেলকে অর্থাৎ ড্রয়িং স্কেলকে ড্যাশ ও বলা হয়। তাহলে কি বলা হয়, ড্রয়িং স্কেলকে প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ অর্থাৎ RF বলা হয়, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তোমরা এটা মনে রাখবে যে এটাকে RF ও বলা হয়। তাহলে ড্রয়িং স্কেলে কি বলা হয়, RF বলা হয়। RF এর ফুল ফর্ম হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আর বাংলাতে হচ্ছে প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ বলা হয় ড্রয়িং স্কেলকে। তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 7 নম্বর প্রশ্ন দেখো যে প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ অর্থাৎ এই RF কে তাৎক্ষণিকভাবে অঙ্কন রেখার আকার এবং ড্যাশ অনুপাত দেখায়। তাহলে এই প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ তো লব হরের একটা রিপ্রেজেন্ট করে। তাহলে এটা কি দুটো অনুপাত বোঝায়, কিসের অনুপাত, তাহলে একটা হচ্ছে তাৎক্ষণিক অঙ্কনের রেখার আকার এবং প্রকৃত আকারের অনুপাত নির্ণয় করে, প্রকৃত আকারের অনুপাত নির্ণয় করে। 8 নম্বর প্রশ্ন দেখো যে প্রক্ষেপণের অর্থাৎ প্রজেকশন ধারণাটি 2D মিডিয়াতে, 2D মিডিয়া বলতে কাগজ কম্পিউটার, 2D মিডিয়াতে গ্রাফিক্যালি ড্যাশ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। তাহলে গ্রাফিক্যালি কি করা হয়, গ্রাফিক্যালি 3D প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখো এখানে শূন্যস্থান, এখানে 8টা প্রশ্ন আলোচনা করলাম। এখানে শুধুমাত্র 8টা প্রশ্নই নয়, এখানে দেখো ডবল শূন্যস্থান আছে, সুতরাং এখান থেকে 10-12টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করলাম। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে। বহু নির্বাচনী প্রশ্নতে অর্থাৎ MCQ প্রশ্নতে কি আছে আমরা দেখি। প্রথম অপশনটা দেখো, এই প্রথম অপশন বলছি, প্রথম প্রশ্ন যে অঙ্কন হলো একটি ড্যাশ এর গ্রাফিক্যাল উপস্থাপনা। তাহলে অপশনগুলো দেখো,
ক আছে বাস্তব বস্তু, খ হচ্ছে আয়না বস্তু, গ হচ্ছে প্রক্ষেপণ, ঘ হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে কোনটা হবে? একটা অঙ্কন হলো একটা তাহলে এটা হবে মিররের গ্রাফিক্যাল উপস্থাপনা। দেখো এখানে বাস্তব বস্তু হবে না, এটা বাস্তব বস্তু, দেখো বাস্তব বস্তুটা হবে না, তাহলে একমাত্র হবে আয়না বস্তু অর্থাৎ মিরর ইমেজ, এটাকে বলা হয় মিরর ইমেজ। এটাই হবে প্রক্ষেপণ, প্রজেকশন হবে না। আর ঘটা তো উপরের কোনোটি নয়, মানে একটা হচ্ছে আয়না বস্তু অর্থাৎ মিরর ইমেজ, অর্থাৎ অঙ্কন হলো একটা আয়না বস্তুর গ্রাফিক্যাল উপস্থাপনা। 2 নম্বর প্রশ্ন দেখো, অঙ্কন স্কেলকে অর্থাৎ ড্রয়িং স্কেলকে শূন্যস্থান কি বলা আছে? ও বলা হয়। তাহলে অঙ্কন স্কেলকে কি বলা হয়? অপশনগুলো দেখো কি বলা আছে। ক আছে প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ অর্থাৎ আরএফ, আমরা একটু আগে আলোচনা করলাম। খ হচ্ছে প্রক্ষেপণ গুণক, আর গ হচ্ছে জ্যামিতিক ভগ্নাংশ, ঘ হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে আমরা একটু আগে পড়লাম যে অঙ্কন স্কেলকে বলা হয় আরএফ, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাকে বলা হয়, অপশন ক হবে সঠিক উত্তর। অঙ্কন স্কেলকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ, বা ইংরেজিতে যদি বলা হয় যে ড্রয়িং স্কেলকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলা হয়। আমরা দুটোই আলোচনা করছি, বাংলা এবং সঙ্গে সঙ্গে ইংলিশটাও তোমাদের বলে দিচ্ছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, 3 নম্বর প্রশ্ন কি আছে যে প্রযুক্তিগত অঙ্কনের জন্য সাধারণত কাগজের আকারগুলি ড্যাশ নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, তাহলে প্রযুক্তিগত অঙ্কনের জন্য সাধারণ কাগজের আকারগুলি ড্যাশ নামে পরিচিত। কি নামে পরিচিত? অপশন দেখো, ক হচ্ছে এ বিন্যাস, খ হচ্ছে বি বিন্যাস, আর গ হচ্ছে A0 বিন্যাস, আর ঘ হচ্ছে A2 বিন্যাস। তাহলে কি হবে? শুধু এখানে এ বিন্যাস হবে। এই বিন্যাসের আবার ভাগ আছে A1, A0, A2, A3 এভাবে ভাগ আছে। তাহলে এখানে যেহেতু কিছু বলা নেই, তাহলে শুধুমাত্র বলেছে সাধারণ কাগজের আকারগুলি আমাদের এ বিন্যাস হবে। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি করা আছে যে কোন রেখাগুলি কাল্পনিক বৈশিষ্ট্যগুলি দেখায়, যেমন একটি অংশের চলমান অবস্থান। তাহলে অপশনগুলো দেখো, অপশন হচ্ছে ক হচ্ছে ভৌতিক রেখাগুলি অর্থাৎ প্ল্যানটম লাইন, ইংরেজিতে বলা হয় প্ল্যানটম লাইন, আর খ হচ্ছে রেখা ভাঙা, আর গ হচ্ছে লুকানো রেখা, আর ঘ হচ্ছে কেন্দ্র রেখা। তাহলে কোনটা হবে? যে কোন রেখাগুলি যে কাল্পনিক বৈশিষ্ট্যগুলি দেখায়, যেমন একটি অংশে চলমান অবস্থান, সেটা হচ্ছে ভৌতিক রেখাগুলো। তাহলে অপশন হবে ক হচ্ছে সঠিক উত্তর, ভৌতিক রেখাগুলো বা প্ল্যানটম লাইন্স। 5 নম্বরের প্রশ্ন দেখো, কোন রেখাটি প্রতিসাম্য অংশের অক্ষ, বৃত্তের কেন্দ্র ও গতিপথ ব্যাখ্যা করে। তাহলে কোনটা? দেখো অপশনগুলো কি আছে, 5-এর অপশনগুলো আছে যে কেন্দ্র রেখা, খ হচ্ছে রেখা ভাঙ্গা, ক হচ্ছে লুকানো রেখা, আর ঘ হচ্ছে লুকানো রেখা না লিখে এখানে লিখবে ভৌতিক রেখা। এখানে দুটো অপশন আবার একই হয়ে গেছে, তাহলে আমরা ঘ অপশনটাকে একটু করছি, এটা হবে লুকানো রেখা, এই ভৌতিক রেখা। তাহলে ঘ অপশনটা আমরা কি করলাম? ভৌতিক রেখা। তাহলে এখানে কি হবে যে কোন রেখাটি প্রতিসাম্য অংশের অক্ষ এবং বৃত্তের কেন্দ্র এবং গতিপথ ব্যাখ্যা করে? উত্তর হবে কিন্তু ক, কেন্দ্র রেখা কিন্তু আমাদের কি করে, যে রেখাটি প্রতিসাম্য অংশের অক্ষ এবং বৃত্তের কেন্দ্র ও গতিপথ ব্যাখ্যা করে। দেখো এরপরে দেখো অপশন প্রশ্ন 6 যে এ ফরম্যাট সিরিজে সবচেয়ে বড় আকারের কাগজ হলো, এ ফরম্যাট সিরিজে সবচেয়ে বড় ধরনের কাগজ কি? সব থেকে ছোট কাগজ আর সব থেকে বড় কাগজটা দেয়, সব থেকে বড় কাগজ জানবে যে এখানে অপশনগুলো দেখো, ক আছে A0, খ আছে A1, গ আছে A2, ঘ আছে A3। তাহলে সব থেকে বড় মাপের যে কাগজটা হচ্ছে সেটা হচ্ছে A0। তাহলে আমরা এ বিন্যাসের, অর্থাৎ একটু আগে বললাম যে এ বিন্যাস সিরিজ, তাহলে এ বিন্যাসের A0টা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় আকারের কাগজ। তাহলে আমরা এই অধ্যায়ে
অর্থাৎ ইউনিট 1 ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের দুটো সেশন ছিল, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর একটা হচ্ছে বেসিক জিওমেট্রিক কনস্ট্রাকশন অর্থাৎ প্রাথমিক জ্যামিতিক নির্মাণ, আর সেশন 2তে ছিল টুল অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমরা দুটো সেশন আলোচনা করলাম, অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টার আমরা প্রশ্নগুলো কভার করলাম, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে দুটো সেশনের সমস্ত প্রশ্ন কভার করলাম। আশা করি প্রশ্নগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং এগুলোই কিন্তু পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন, সুতরাং তোমরা একটু ভালোভাবে দেখে নেবে সেমিস্টার 1 পরীক্ষা দিতে যাওয়ার আগে। যদি কেউ সিলেবাস না জানো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সিলেবাসটা অবশ্যই দেখে নেবে, তারপরে তোমরা এই প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখবে। এরপরে আসবে পরের প্রশ্নগুলো, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নগুলো আসবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করবে, তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানাবে, লাইক করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।